একদিনে 14টি নিয়োগ পরীক্ষা আবেদন করেও অংশ নিতে না পারায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা দুষলেন সমন্বয়হীনতাকে। যেসব সংস্থাগুলো পরীক্ষা নেয় এরা এদের নিজেদের মাঝখানে সমন্বয় করে পরীক্ষাগুলো নিলে আমাদের ভালো হয়। চাইলে তো চেঞ্জ করতে পারতো, যেহেতু হচ্ছে একসাথে অনেকগুলো পরীক্ষা একই দিনে। প্রতি বিভাগে পরীক্ষাটা হলে সুবিধা হয়। খাতুনগঞ্জে পর্যাপ্ত মজুতের পরও বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। দুর্গাপূজা ও ভারতে বৃষ্টির কারণেই দাম বাড়তি বলছেন মন্ত্রী। দক্ষিণ ভারতে বৃষ্টির কারণে যদি বৃষ্টিটা কমে আর ভারতের প্রাইসটার দামটা কমে তাহলে আর পূজার সময়ের পরে হয়তো আশা করছি। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অকার্যকর 20 দলীয় জোট। নির্বাচন সামনে রেখে হিসাব করছে শরিকরা, গুরুত্ব দিচ্ছে না বিএনপি। এই মুহূর্তে বিএনপি নিজের দল গোছাবার কাজে ব্যস্ত। এবারে জোট গঠন অতীতের মতো হবে না। রাজপথের ভূমিকা দেখেই তারপর জোট সঙ্গী আমরা নির্বাচিত করব। প্রতারণার মামলায় কিউকমের হেড অব সেলস আর যে নীরব রিমান্ডে, মাস্টারমাইন্ড ছিলেন বলছে পুলিশ। টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন। 7 মাস পর করোনায় প্রাণহানি নামলো এক অঙ্কে। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 7 জনের মৃত্যু। বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিল যুক্তরাজ্য। মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার আগমনী ধ্বনি। সংক্রমণ কমে আসায় জমজমাট উৎসবের আশা সনাতন ধর্মাবলম্বীদের। আফগানিস্তানের শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা। অন্তত 50 জন নিহত। সন্দেহের তীর আইএসের দিকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে টানা ম্যাচের ক্লান্তি। মালদ্বীপের সাথে হারের কারণ বললেন ডিফেন্ডার রহমত। এখনো ফাইনালের আশা দেখছেন ম্যানেজার রূপু। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। রাজধানীতে একই দিনে প্রায় 14টি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি পড়েছে একই সময়ে। একাধিক পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভও জানিয়েছেন কেউ কেউ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কেন্দ্রে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। পিডিবির উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা। শুধু এই সংস্থাই নয়, শুক্রবার তিতাস গ্যাস, জালালাবাদ গ্যাস, পাওয়ার গ্রিড কোম্পানি, এনএসআই সহ প্রায় 14টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় একই সময়ে একাধিক পরীক্ষা হওয়ায় চাকরি প্রার্থীরা পড়েছেন বিপাকে। সিদ্ধান্তহীনতায় পড়েন কোনটা রেখে কোনটায় অংশ নেবেন। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত একটা পরীক্ষা আছে, আবার 11টা থেকে একটা পরীক্ষা, আবার মিরপুর গার্লস স্কুলে মিরপুর 10-এ আরেকটা পরীক্ষা। কর্তৃপক্ষ আসলে এটা জানা উচিত যে আসলে একটা স্টুডেন্ট এত পরিশ্রম করে তারা টাকা দেয়, একটা অ্যাপ্লাই করার পরে তাদের একটা আশা ভরসা থাকে। আমার জেলা হলো যেমন দিনাজপুরে, আমার আসতে একদিন এক রাত লাগতেছে, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আজকে হচ্ছে, আবার পরের সপ্তাহ হচ্ছে, তো একজন যখন বাসায় চলে যাচ্ছে তখন আবার আসতেছে। কষ্টের টাকায় আবেদন করে পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। বিভাগওয়ারি পরীক্ষা নেওয়ার দাবি করেন তারা। যারা আমরা বেকার আছি, দেখা যায় আমরা হিউজ পরিমাণ টাকা দিয়ে অ্যাপ্লাইগুলো করি, আমরা একই টাইমে 2-3টা পরীক্ষা হলে পরীক্ষাগুলো আমরা অ্যাটেন্ড করতে পারতেছি না। একটা ডিপার্টমেন্টের আন্ডার পরীক্ষা হলে তাহলে তারা এমনি জানতে পারবে যে আজকে এই পরীক্ষা আছে, তাহলে অন্য পরীক্ষা দেওয়া যাবে না। একজন কক্সবাজার থেকে আসবে, আবার সে কক্সবাজার যাবে এই পরীক্ষাটা দিয়ে। সেজন্য প্রতি বিভাগে পরীক্ষাটা হলে সুবিধা হয়। আমরা যে আবেদন করি প্রত্যেকটা আবেদন ফি অত্যাধিক বেশি, যেমন এটা ছিল 1000 টাকা। চাকরির পরীক্ষা নেওয়া সব প্রতিষ্ঠানই সরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান সমন্বয় করে পরীক্ষা নিলে তাদের এমন ভোগান্তিতে পড়তে হতো না। এমসিকিউ দেবে নাকি লিখিত দেবে এটাও আমরা জানি না। হঠাৎ করে পড়ে আসি, পরীক্ষার হলে যাই দেখি যে এমসিকিউ, আবার দেখি যে না লিখিত। চাইলে তো চেঞ্জ করতে পারতো, যেহেতু হচ্ছে একসাথে অনেকগুলো পরীক্ষা একই দিনে। এতে হচ্ছে যে স্টুডেন্ট কোনটা রেখে কোনটা পরীক্ষা দিবে ডিসাইড করতে হচ্ছে, যে সমস্যা হচ্ছে তাদের। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর গত মাস থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির পরীক্ষা নেওয়া শুরু করেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ সংকটের অজুহাতে চট্টগ্রামে অস্থির পেঁয়াজের বাজার। অথচ দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের গুদামে মজুদ পর্যাপ্ত। তারপরেও বাজার চড়া। এমনকি কোনো কারণ ছাড়াই বাড়ছে মিয়ানমারে পেঁয়াজের দাম।
এজন্য স্থলবন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন পাইকাররা। খাতুনগঞ্জের আড়তে গেলেই দেখা মিলবে থরে থরে সাজানো এমন শত শত বস্তা পেঁয়াজ। এখান থেকেই সরবরাহ করা হচ্ছে পুরো দেশে, কিন্তু কয়েকদিন ধরেই সংকটের কথা বলে বাড়ছে দাম। কারো অজুহাত ভারতের দক্ষিণ প্রদেশে বন্যা। পূজার কারণে ওনারা এখন মাল সরবরাহ করতে দিচ্ছে না, সেই হিসেবে মালও একটু শর্ট। এমনি খাতুনগঞ্জে 30 গাড়ি 35 গাড়ি পেঁয়াজ ঢুকে, আর সেক্ষেত্রে এই জায়গায় এখন 6 গাড়ি 10 গাড়ি 12 গাড়ি এমন ঢুকতেছে। বন্যার কারণে ওদের কিছু মাল মজুদ যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, নষ্টের কারণে যাই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। গেল কিছুদিন ধরে খাতুনগঞ্জে ঢুকতে শুরু করেছে মিয়ানমারের পেঁয়াজও। ভোক্তাদের প্রশ্ন, বন্যার কারণে ভারতীয় পেঁয়াজের দাম বাড়তি, কিন্তু মিয়ানমারের পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণ কি? ইন্ডিয়ান মাল বেড়ে গেছে বিদায় এরা মনে করেন ওদের ভরটা কম আছে, ঠিক আছে, কিন্তু ওইটার দাম বাড়াতে ওরও দাম বাড়ায় দিয়ে বেচতেছে। মিয়ানমারেরটা আপনার 4 থেকে 5 দিনের মধ্যে আমরা এখানে পাই। হ্যাঁ, তো এটা তো খবরটা সাথে সাথে এখানে দাম বাড়লে ওখানে এরা বাইরেরা দাম বাড়াই দেয়। প্রতি বছর ঠিক এই সময়ে দেশে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরির জন্য স্থলবন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন অনেকে। ইম্পোর্টার এবং সেকেন্ড পার্টি মাল কিনে ওইখানে স্টক করে ফেলছে। বর্ডারে বিভিন্ন গুদামে মাল স্টক করে রাখার কারণে ওরা এখন মুকামে মাল ফাটাচ্ছে না। এরা যেখানে ওরা যারা এক্সপোর্টার আছে তারা খবর রাখে, তাদের লোকজন এখানে আছে মোবাইলে, এরা অটোমেটিকলি বুকিং বাড়ায় দিবে, অটোমেটিকলি রেটটা বাড়ায় দিবে। অস্থিরতার প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজের বাজারেও। দুদিনের ব্যবধানে প্রতি মনে বেড়েছে 600 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ আপনার আজকে 26-2700 টাকা মন, প্রায় 60-65 টাকা পড়ে যায়। ইন্ডিয়ারটা বাড়ার পরে মায়ানমারটা বাড়ার পরে দেশিটাও বেড়ে গেল আর পর্যাপ্ত নেই মার্কেটে। কৃষি অধিদপ্তরের হিসাবে বাংলাদেশে পেঁয়াজের মোট চাহিদা প্রায় 30 লাখ টন। এর মধ্যে 57% উৎপাদিত হয় দেশে, বাকিটা আমদানি হয় ভারত, মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন সহ বিভিন্ন দেশ থেকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্গাপূজা ও ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিকেলে রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, পূজার সময় ভারতে পেঁয়াজের দাম বেড়ে যায়, সাথে বৃষ্টি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। বৃষ্টি কমার পাশাপাশি পূজা শেষ হলে মূল্য কমবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, দেশের ই কমার্স প্রতিষ্ঠানগুলোর উপর সরকার নজর রাখছে। তিনি বলেন, যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে, তদন্ত করে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে গ্রাহকদের দায় নেবে না সরকার। পূজার কারণে আর দক্ষিণ ভারতে বৃষ্টির কারণে যদি বৃষ্টিটা কমে আর ভারতের প্রাইসটার দামটা কমে, তাহলে আর পূজার সময়ের পরে হয়তো আশা করছি। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এক ধরনের হযবরল অবস্থা যাচ্ছে 20 দলীয় জোটে। শরিকদের মধ্যে নেই বোঝাপড়া, এমনকি জনসংশ্লিষ্ট কোনো কর্মসূচিও নেই। প্রধান অংশীদার বিএনপির সঙ্গে অন্যদের বিশ্বাস অবিশ্বাস আর নানা জটিলতায় অকার্যকর হয়ে পড়েছে আলোচিত জোট। শরিকদের এখন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। নির্বাচন সামনে রেখে শরিকরাও করছে নানা হিসেব নিকেশ। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম খানের রিপোর্টে। বিএনপির সঙ্গে 20 দলীয় জোটের শরিকদের টানাপোড়েন অনেক দিনের পুরনো। সবশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও নির্বাচনে মনোনয়ন ইস্যুতে বিরোধ চরম আকার ধারণ করে। এখন অনেকটা একলা চলনীতিতে হাঁটছে বিএনপি। শরিকরাও ভাবছে নিজেদের মতো করে, খুঁজছে নতুন পথ। অনেক দল চলে যাচ্ছে। জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টি। প্রশ্ন ছিল, এত বছর পর এখন কোন অবস্থায় আছে 20 দল? 20 দলীয় জোট আছে বললেও ঠিক, নাই বললেও ঠিক। ওখানে কে আছে আর কে নাই এর সঠিক হিসাব দেওয়াও মুশকিল। তবে আমরা এখনো আছি, কল্যাণ পার্টি এখনো আছে, এটা বলতে চাচ্ছি আপনাকে। এর বেশি তো আমাদের পক্ষে বলা সম্ভব না। বিএনপির পর জোটের বড় দল নিবন্ধনহীন জামায়াতে ইসলামী, তারা এখন 7-5 নেই। ফজলুল হক আমিনী আর লতিফ নেজামির মৃত্যুর পর গুরুত্ব হারিয়েছে ইসলামী ঐক্যজোট। সম্প্রতি জোটের সঙ্গ ছেড়েছে খেলাফতে মজলিস। 2 বছর আগেই গুড বাই বলেছেন বিজেপির আন্দালিব রহমান পার্থ। অলি আহমেদের সঙ্গে অনেকদিন থেকেই সম্পর্ক শীতল বিএনপির, যদিও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে সক্রিয় আছে এলডিপির আরেকটা অংশ। 20 দলীয় জোট তো অবশ্যই আছে, সেটা কাগজে কলমে হোক অথবা জোটবদ্ধ একটা
অবস্থানে থাকুক, কিন্তু কার্যক্রম অনেক কম। তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন আবার জোটবদ্ধ আন্দোলনের কথা উঠবে তখন আবার আন্দোলনের কার্যক্রম শুরু হবে। জোটের অস্তিত্ব টিকে আছে নামসর্বস্ব কয়েকটি দলের ভগ্নাংশ নিয়ে। বিএনপি, এলডিপি আর কল্যাণ পার্টি ছাড়া নিবন্ধন নেই অন্য কোনো দলের। নিবন্ধনের সাথে তো আন্দোলন সংগ্রামের কোনো সম্পর্ক নাই। আমরা 2018 সালে মাঠে ময়দানে ছিলাম না, 2015 সালে ছিলাম না, 2014 সালে ছিলাম না। মানুষ তো মার্কা হিসেবেই করবে। 20 দল নিয়ে এখন খুব একটা মনোযোগ দিতে চায় না বিএনপি। তাদের ভাবনা নিজেদের শক্তিশালী করা নিয়ে গুরুত্ব দেয়া হচ্ছে অঙ্গ ও সহযোগী সংগঠনে। এই মুহূর্তে বিএনপি নিজের দল গোছাবার কাজে ব্যস্ত। আমাদের নিজস্ব দল, বিশেষ করে ছাত্র দল, যুব দল গোছানো হয়ে গেলে তারপরে আমরা জোট গঠনের কাজে মনোনিবেশ করব এবং এবারে জোট গঠন অতীতের মতো হবে না। রাজপথের ভূমিকা দেখেই তারপর জোট সঙ্গী আমরা নির্বাচিত করব। জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ডান আর বামপন্থীদের মিশেলে নতুন কিছু ভাবছে বিএনপি। শরিকরাও আছে সময়ের অপেক্ষায়। প্রতিবার ভোট এলেই বাড়তি গুরুত্ব পায় জোটের রাজনীতি। জনসমর্থন আর সাংগঠনিক ভিত্তি না থাকায় অনেক শরিক দলকে খুব একটা আমলেই নিতে চায় না বিএনপি। অন্যদিকে দীর্ঘদিনের অনাদর অবহেলায় বিএনপির প্রতিও সন্তুষ্ট নয় শরিক দলগুলো। সব মিলিয়ে আগামী দিনের রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করবে 20 দলীয় জোটের ভবিষ্যৎ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোনো পদ পদবি ও মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দিচ্ছে। বিএনপি দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মহাসচিব আবারও তালিকা পাঠাচ্ছেন, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারা আজকে অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছে। প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির নীরব ওরফে আরজে নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আরজে নীরবকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে তুলে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন এক ভুক্তভোগী। সেই মামলায় ভোরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড ছিলেন আরজে নীরব। তিনি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচারণা চালিয়ে মানুষকে আকৃষ্ট করতেন। তার কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ভুক্তভোগীরা। এর আগে কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিকে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরতের দাবি জানিয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম কিউকমের গ্রাহকরা। এজন্য তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে গ্রাহকরা এই দাবি জানিয়েছেন। গ্রাহকরা বলেন, কিউকমের প্রায় 250 কোটি টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। ই কমার্স আইনের সঠিক প্রয়োগ করে এই খাতকে বাঁচিয়ে রাখার দাবিও জানিয়েছেন তারা। ঢালাওভাবে ই কমার্স প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের গ্রেফতার করায় গ্রাহকদের টাকা ঝুঁকির মধ্যে পড়ছে বলেও দাবি করছেন তারা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। অ্যাকাউন্ট থেকে 9টি চেকের মাধ্যমে 2.5 কোটি টাকারও বেশি লোপাটের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শিক্ষা বোর্ডের হিসাব রাখা শাখার এক সহকারী। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। 2020-21 অর্থবছরের আয় ব্যয়ের হিসাব মিলাতে যশোর শিক্ষা বোর্ডে চলছিল অডিট। এ সময় ধরা পড়ে অ্যাকাউন্ট থেকে 2,50,00,000-এরও বেশি টাকা লোপাটের ঘটনাটি। বোর্ড কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন মালামাল ক্রয় বাবদ ভ্যাটের 10,036 টাকার 9টি চেক 2টি প্রতিষ্ঠান বরাবর ইস্যু করা হয়। এর বিপরীতে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং শাহিলাল স্টোর নামের 2টি প্রতিষ্ঠান মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছে বলে দাবি বোর্ড চেয়ারম্যানের। প্রত্যেক বছরই মিলাই, এবছর ধরা পড়ছে 9টি চেক চলে গেছে ওই ভ্যাট বাবদ, যেখানে আমরা 10,000 টাকা ইস্যু করেছি, কিন্তু চলে গেছে 2.5 কোটি টাকা। এইটা কিভাবে হলো সেটা এখন তদন্ত হচ্ছে, তদন্ত করব আমরা। অভিযুক্ত 2টি প্রতিষ্ঠানের মোবাইলে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর থেকে লাপাত্তা শিক্ষা বোর্ডের হিসাব শাখার সহকারী আব্দুস সালাম। বোর্ড কর্মচারী ইউনিয়ন নেতাদের দাবি, অভিযুক্তদের একার পক্ষে এত টাকা উত্তোলন সম্ভব নয়। চেকে তো চেয়ারম্যান মহোদয়, সচিব মহোদয় স্বাক্ষর করেছেন, তাদের স্বাক্ষরেই টাকা দিয়েছেন, যে কারণে আর এই চেয়ারম্যান মহোদয় যোগদানের পর থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। এর আগে শিক্ষা বোর্ডের কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী ক্রয়েও নানা অনিয়ম দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দুর্নীতি শুধু আজকেই না, শিক্ষা বোর্ডে আরও বিগত দিনেও এরকম ধরনের দুর্নীতি হয়েছে। আমরা চাই দুর্নীতি দুদককেও বলবো এবং আমরা চাই যে দুর্নীতি দমন কমিশনের এই হস্তক্ষেপ করুক এবং এর শাস্তির ব্যবস্থা করুক যারা দুর্নীতির সঙ্গে জড়িত। এ ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শককে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সব শহরে মানুষ বাড়লেও 20 বছর ধরে জনসংখ্যা কমতে শুরু করেছে খুলনায়। 2001 সালে এই বিভাগীয় শহরের জনসংখ্যা ছিল 12.5 লাখের বেশি। তবে কমতে কমতে এখন তা 9.5 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ায় মানুষ কমছে খুলনায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও দায়ী করেন তারা। বিস্তারিত থাকছে মাহফুজ বিশুর রিপোর্টে। বিভাগীয় শহর খুলনা দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য অর্থনীতির প্রাণকেন্দ্র। পাট, কাগজ আর ম্যাচ ফ্যাক্টরি ছিল খুলনার প্রাণ। নানা কারণে এগুলো প্রায় সবই বন্ধ। বলা যায় কেবল মোংলা বন্দরকে কেন্দ্র করে এখন আবর্তিত খুলনার অর্থনৈতিক কর্মকাণ্ড। 1971 থেকে 2001 টানা 3 দশকে অন্যান্য বড় শহরের মতো মানুষ বেড়েছিল এই শহরেও। 2002 থেকে হঠাৎ করেই কমতে শুরু করে মানুষ। 2006 পর্যন্ত প্রতি বছর প্রায় 18,000 করে মানুষ কমেছে এখানে। 2016 সালেও এই শহরের লোক সংখ্যা ছিল 10 লাখেরও বেশি। এখন তা কমে 9.5 লাখেরও কম। খুলনা শহরের যেই প্রাণবন্ত একটা অবস্থা, এমনকি 90s-এর দশকেও আমরা দেখেছি, সেটা কিন্তু এখন আর দেখা যায় না। ইলেকট্রনিক্স গুড বা অন্যান্য দোকানপাট হয়েছে, সেটা দেখে হয়তো কেউ আশান্বিত হয়, কিন্তু মূলত বেসিক ইন্ডাস্ট্রির যেহেতু কর্মসংস্থান কমে গেছে, তার সাথে সাথে নন বেসিক অ্যাক্টিভিটিগুলোও কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত পাটকল সহ অন্যান্য কারখানা বন্ধ হওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে খুলনায়। পাশাপাশি স্থানীয়ভাবে মানুষের কাজকর্মের জন্য নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টির চেষ্টা করছি আমরা নতুন যে কলকারখানাগুলো ইতিমধ্যে বন্ধ হয়েছে সেগুলোকে কোনভাবে চালু করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি, এবং আরও কোন জায়গাতে আমাদের কর্মসৃজনের সুযোগ আছে সেটা নিয়ে আমরা চিন্তা করছি। এর বাইরে 90 পরবর্তী বেশিরভাগ ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ফলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনা অঞ্চল। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবও থাকতে পারে এর পেছনে। ওদের যে ট্রেডিশনাল শিল্প ছিল, পাটকল থেকে শুরু করে অন্যান্য, সেগুলো সানসেট ইন্ডাস্ট্রি হয়ে গেছে। লবণাক্ততা বাড়া এইটা, এবং ওই যে ক্লাইমেট ভালনারেবিলিটি বা জলবায়ু পরিবর্তনের কেন্দ্রবিন্দু ধরনের একটা জায়গা হয়ে গেছে খুলনা। ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেল, জলবায়ু বিপন্নতা আরো বেড়ে গেল। এর বিপরীতে কিন্তু ঘুরে দাঁড়াবার কোনো আঞ্চলিক উদ্যোগ আমরা দেখিনি। বিকেন্দ্রীকরণ করতে না পারলে খুলনার সংকট ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে সতর্ক করেন বিশ্লেষকরা। বলেন, যে কোনো শহরকে গতিশীল রাখতে নীতি সমর্থনের পাশাপাশি স্থানীয় উদ্যোগও জরুরি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 7 মাস পর এক অঙ্কে নামল করোনার মৃত্যু। গত 24 ঘন্টায় দেশে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 7 জন। এ নিয়ে মোট মৃত্যু 27,654 জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 645 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.77%। নমুনা পরীক্ষা হয়েছে 23,302টি। এই পর্যন্ত শনাক্ত 15,61,463 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 814 জন। মোট সুস্থ 15,22,591 জন। মৃত 7 জনের মধ্যে পুরুষ 3 জন এবং নারী 4 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 3 জন, চট্টগ্রামে 3, রংপুরে 1 জন মারা গেছেন। বাংলাদেশের করোনা টিকা সনদের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও এই তথ্য নিশ্চিত করেছেন। হাইকমিশনার জানিয়েছেন, যুক্তরাজ্য অনুমোদিত কোভিড-19 টিকার তালিকা ও সনদ স্বীকৃতিতে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। 11 অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাজ্য অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারীদের আরও 10 দিনের হোটেল কিংবা হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন পড়বে না। সেই সাথে দেশটিতে পৌঁছে কোভিড-19 পরীক্ষাও করাতে হবে না। তবে ব্রিটেনে আসার আগে কোভিড পরীক্ষা করে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপ বাংলাদেশকে 2 লাখ ডোজ ভ্যাকসিন দিয়েছে। 2 দিন পরই বাজবে ঢাক, শোনা যাবে শঙ্খের সুর, উলুধ্বনি আর চলবে দেবী মহামায়ার আরাধনা। পুরান ঢাকার শাঁখারী বাজারও সেজে উঠেছে সেই ছন্দে। দুর্গাপুজো উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাই ব্যস্ত শেষ সময়ের কেনাকাটায়। ব্যবসায়ীদের আশা, সংক্রমণ কমে আসায় এবারও বেচাকেনা হবে জমজমাট। ফারহানা ন্যান্সির রিপোর্টে থাকছে বিস্তারিত। পুরান ঢাকার শাঁখারী বাজারের নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে। শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারী বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। বাপদাদা আমলের থেকে মনে করেন স্তূকাল থেকে হয়ে আসছে, পিতল জিনিস, শাখা সঙ্গে এভরিথিং বিক্রি করতেছে। আমাদের মনে করেন পূজাটার মধ্যে একটু জাঁকজমক চলে। দেবী দুর্গার আগমনে নতুন শাখা, সিঁদুর আর পূজার উপকরণ কেনার তোড়জোড় চোখে পড়বে। গত বছর বাড়ি যেতে পারিনি, আমাদের নিজেদের বাড়িতেই পূজা হচ্ছে, এই জন্যই কেনাকাটা, এই জন্যই শাখা নিয়ে গেলাম সবার জন্য। বিবাহিত মেয়েদের জন্য একটা শখের বিষয় যে প্রতি বছর দুর্গা পূজায় শাখা পলার পরবে, টিপ কিনবে। পূজার সময় নতুন অনেক কিছু নেওয়া হয়, যেমন শাখা নেওয়া হয়, শাড়ি, থ্রি পিস পছন্দ করে কিনে দেওয়া হয়। ওর পছন্দ অনুযায়ী কিনে, আবার আমি আমার পছন্দ অনুযায়ী কিনে দিই আর কি। গত বছর করোনা মহামারীতে উদযাপন ছিল না, তবে এবার পরিস্থিতি কিছুটা বদলে যাওয়ায় উদযাপন ও ব্যবসা ভালো হবার আশা। এইবার সীমাবদ্ধতা কমতে গিয়ে আমাদের মানুষের মধ্যে একটা উৎফুল্লতা এবং উদ্দীপনা বেড়েছে এবং সবাই এইবার মাকে পুরনো রীতিতেই বরণ করতে যাচ্ছে। সবসময় এই ঢাকা শহরে এসে আমরা মালামালগুলো কিনে চাঁদপুর চলে যাই আবার বিক্রি করার জন্য। দুই দিন বাদে পুরো দমে পূজার আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপেও। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক মাদ্রাসার দাখিল শ্রেণীর 6 ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। হামসাদি কাজীর দিঘির পার আলিম মাদ্রাসায় গেল বুধবার ক্লাস চলাকালে 6 ছাত্রের চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবির। প্রতিবাদে তারা ক্লাস না করে বেরিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, চুল কেটে ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল তাদের, আদেশ না মানায় চুল কেটে দেন 6 ছাত্রের। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা তো বললাম যে এক সপ্তাহ বলছি যেগুলো ঠিকঠাক করে আসে, পরে আমাকে 7জন শিক্ষক একটু ক্লাসে খোঁজখবর নিচ্ছি, তো আমরা তো আর সব না 4-5টা পোলাপানের হালকা একটু চুল কাটে দিচ্ছি। এটা কে নাকি ভিডিও করতে পিছন দিচ্ছি। প্রতিকূল পরিবেশ আর মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ। দীর্ঘদিন ধরে নিজ নিজ দেশে দুর্নীতি, ক্ষমতাসীনদের নির্যাতন এবং নির্বাচন কারচুপির বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় নোবেল দেয় স্বাগত জানিয়েছে জাতিসংঘ। নোবেল কমিটি বলছে, এ সম্মাননা ঝুঁকিপূর্ণ পরিবেশে সংবাদকর্মীদের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। Nothing is possible without facts. প্রকৃত তথ্য ছাড়া কিছুই সম্ভব নয়, এমনকি এটা ছাড়া গোটা বিশ্ব হয়ে পড়বে সত্য ও বিশ্বাসহীন।
অনেক সময়ই রাজনৈতিক প্রভাব এবং প্রযুক্তির কাছে সাংবাদিকরা অসহায়। প্রাইম টাইমে দর্শকরা দুর্নীতি ও অপরাধের সংবাদ দেখতে পছন্দ করেন, কিন্তু নিরুপায় হয়ে আমরা অনেক কিছু এড়িয়ে যাই, যা গোটা বিশ্বের সংবাদকর্মীদের জন্য অস্তিত্বের সংকট। 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ের পর এভাবেই বিশ্বব্যাপী গণমাধ্যম এবং সংবাদকর্মীদের কোণঠাসা অবস্থার ইঙ্গিত দেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। মূলত ফিলিপাইনের শাসকের ক্ষমতার অপব্যবহার, সহিংসতা সৃষ্টি এবং কর্তৃত্বপরায়ণ আচরণের মুখোশ উন্মোচন করছেন রেসা। 58 বছর বয়সী এই সংবাদকর্মী বর্তমানে অনুসন্ধানী নিউজ ওয়েবসাইট র্যাপলারের সিইও। তিনি গেল 2 দশক জনপ্রিয় মার্কিন গণমাধ্যম সিএনএন-এর দক্ষিণ পূর্ব এশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। সে সময় তিনি লিখতেন ওয়াল স্ট্রিট জার্নালের জন্য। এদিকে রুশ শীর্ষস্থানীয় সংবাদপত্র নোভায়া গ্যাজেটার প্রধান বার্তা সম্পাদক দিমিত্রি মুরাতভ বর্তমান রাশিয়ার রাজনৈতিক প্রভাবমুক্ত একমাত্র সমালোচক হিসেবে বিবেচিত এ গণমাধ্যম। গেল 24 বছর ধরে দুর্নীতি, পুলিশি নিপীড়ন, বিচার বহির্ভূত গ্রেফতার, নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার 59 বছর বয়সী এই সাংবাদিক। এরই মাঝে নোবেল কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। শান্তিতে নোবেল জয়ের জন্য দিমিত্রি মুরাতভকে অভিনন্দন। তিনি বরাবরই নিজ আদর্শে অবিচল, নীতির ব্যাপারে দেননি এক চুলো ছাড়। নিঃসন্দেহে তিনি প্রতিভাধর ও সাহসী। এতদিনে তার কাজের যথার্থ মূল্যায়ন হলো। তালিকায় থাকা বাকিরাও ভোলেননি 2 সংবাদকর্মীকে অভিনন্দন জানাতে। জাতিসংঘের অভিমত, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশাকে নোবেলে ভূষিত করাটা ছিল খুব জরুরি। বরাবরই রাশিয়া ও ফিলিপাইনে মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্য অধিকারের ব্যাপারে জাতিসংঘ উদ্বিগ্ন। শুধু এই দুটি দেশ নয়, বরং গোটা বিশ্বেই সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হচ্ছে, করা হচ্ছে নির্যাতন, হত্যা। সুতরাং সাংবাদিকদের সম্মান জানানোটা ছিল সময়ের দাবি। নোবেল কমিটির দাবি, সম্মাননা পাওয়া 2 জন প্রতিনিধিত্ব করছেন বিশ্বের সেসব সাংবাদিককে যারা প্রতিকূল পরিবেশে কাজ করে সংবাদ সংগ্রহ করছেন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কায়েতপাড়ার নাওরায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে আসছে 11 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, মহাসচিব হিসেবে দলকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার নীতি অনুসরণ করে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান পার্টি চেয়ারম্যান। এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদের রাজনৈতিক ও সামাজিক জীবন নিয়ে বই প্রকাশের আহ্বান জানান। বলেন, আগামী প্রজন্ম তার জীবনী থেকে পথ নির্দেশিকা পাবে। দল এবং দেশের কল্যাণে জিয়াউদ্দিন বাবলু সাহেবের যেসব ভালো কাজের দৃষ্টান্ত রেখে গেছেন, সেগুলো একত্রিত করে দলের পক্ষ থেকে একটি বই আকারে তা প্রকাশ করার উদ্যোগ নেওয়া। এটি করতে পারলে দলের নবীন কর্মীরা তার জীবনের ভালো দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সারা দেশের জাতীয় পার্টি এক হয়ে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমরা এই যে গতিধারা এটাকে ধরে রাখতে পারলে এবং এটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে সেটাই হবে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো। বাংলাদেশের 10 জেলায় জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামে শুরু হয়েছে 2 দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা। ডিইসি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর একটি হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। সুইডেন এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এই ক্যাম্পেইনের সহযোগী জাতীয় মানবাধিকার কমিশন, ইয়াং বাংলা এবং সিআরআই, এছাড়া ইউএনডিপির মানবাধিকার প্রোগ্রাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে তাকে অবশ্যই উপযুক্ত পরিবেশ দিতে হবে। অসহায় ও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বন্ধু মহল। জুমার নামাজের পর রাজধানীর মগবাজারে গাবতলা মোড়ে খাবার বিতরণ করা হয়।
এ সময় সবার শান্তি কামনা করে দোয়া করা হয়। করোনার শুরু হওয়ার পর থেকেই প্রতি সপ্তাহে প্রায় 600 জন অসহায় মানুষকে খাবার বিতরণ করে আসছে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, ইমরান হায়দার চৌধুরী, এনায়েত হোসেন ভুইয়া, ইকবাল হোসেন এবং কাজী হেমায়েত সহ আরও অনেকে। আফগানিস্তানে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন অন্তত 50 জন। শুক্রবার কুন্দুজ প্রদেশের মসজিদে জুমার নামাজের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তুতি ম্যাচে ওমান এ দলকে 208 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ একাদশ। জবাব দিতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওমান এ দলের সংগ্রহ 2 উইকেটে 24 রান। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ একাদশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান এ দল। ওপেনিং জুটিতে 102 রানের উড়ন্ত সূচনা এনে দেন লিটন এবং নাইম জুটি। 33 বলে 53 রান করে ফেরেন লিটন দাস। 3 নম্বরে নেমে মাত্র 8 রান করে ফেরেন সৌম্য সরকার। 0 রানে ফেরেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। দর্শক, ক্লান্তি আর 7 দিনে 3 ম্যাচের কারণেই মালদ্বীপের সাথে ম্যাচে ভালো করতে পারেনি দল বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া। আর দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু মনে করেন মালদ্বীপের কাছে হারলেও এখনই সব শেষ নয়। টুর্নামেন্ট শুরুর দিন থেকে টানা 7 দিনে ছিল 3টি ম্যাচ ডে, যেখানে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ছাড়া বাকিরা পেয়েছে বিরতি। আসরে দারুণ শুরু করা অস্কার শিষ্যরা প্রথম এসে হারের মুখ দেখল স্বাগতিকদের কাছে। দলের ডিফেন্ডার রহমত মিয়ার মতে এই টানা খেলার কারণেই ফুটবলাররা ছিল ক্লান্ত, দিতে পারেনি সামর্থ্যের পুরোটুকু। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে লম্বা সময় বাংলাদেশের হাতে, তাই তো 2 দিন কোনো অনুশীলন রাখেননি কোচ। উইদিন 7 ডেজ আমরা 3টা ম্যাচ খেলছি। যারা বেশি খেলছে প্রথম থেকে তারা অনেকেই টায়ার্ড। বাংলাদেশের বর্তমান পয়েন্ট 4, খেলা বাকি মাত্র 1টি। অবশ্য টিম ম্যানেজমেন্ট মনে করে বাংলাদেশের সুযোগটাই এখানে বেশি। আমরা 13 তারিখের ম্যাচটা জিততে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলতে পারবো। সো আমরা সেদিকেই ফোকাস আছি। এদিকে মালদ্বীপের সাথে দল হারার পর টিম হোটেলে দেখা করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনুপ্রেরণা দিয়ে সকলকে সামনের ম্যাচে ভালো করতে উদ্বুদ্ধ করেন তিনি। প্রথম অপশনটা কালকে জিতলে কোয়ালিফাই করা, সেটা হয়তো আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু সেকেন্ড অপশনটা এখনও পুরোপুরি আমাদের কাছে রয়ে গেছে। আমরা সেটার জন্য মানসিকভাবে তৈরি। অলোক হাসান, যমুনা স্পোর্টস, মালদ্বীপ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।